রানীর একমাত্র বোনের বিয়ে, তাই রানীর মায়ের বাড়ি একেবারে আনন্দে মেতে আছে। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করার জন্য রানীর মা পার্বতী দেবী রানীকে ফোন করে। রানী, তুই তো ভালো করেই জানিস আমাদের বাড়িতে সেরকম একটা লোক নেই, আর কিছুদিন পরেই তোর বোনের বিয়ে। তাই আমি বলছিলাম তুই যদি কিছুদিন আগেই চলে আসিস তাহলে কিন্তু খুব ভালো হয়। তোর শ্বশুরবাড়ির লোকেরা না হয় বিয়ের দিন আসবে, ওনারা যদি পারমিশন দেয় তাহলে কিন্তু তুই আজকেই ব্যাগ গুছিয়ে চলে আয়। হ্যাঁ মা, এরকম করে কেন বলছো? আমি নিশ্চয়ই যাব। আর আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু খুব ভালো, পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আজকেই চলে যাব। রানী এই কথা বললে তার মা খুবই খুশি হয়। সে যখন তার শাশুড়ি মাকে বিষয়টা জানায় তখন তার শাশুড়ি মায়েরও কোনো আপত্তি থাকে না, কারণ তিয়াশা দেবী তার একমাত্র বৌমাকে খুবই ভালোবাসে। হ্যাঁ বৌমা, তুমি আজকেই বাপের বাড়িতে চলে যাও, কারণ তোমার মা বয়স্ক মানুষ, একা একা সব কাজ করতে পারবে না। সামনে তোমার বোনের বিয়ে, তাই তোমাকেই কিন্তু তোমার মাকে সাহায্য করতে হবে। তুমি আমাদের নিয়ে চিন্তা করো না, আমরা ঠিক সবকিছু সামলে নেব। তোমার যদি কিছু দরকার হয় তাহলে আমাকে বলবে। এই শুনে রানী খুবই খুশি হয়। সেই সন্ধ্যাবেলাতেই ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। রানীকে দেখে তার মা এবং বোন দুজনেই খুবই খুশি হয়। যাক বাবা, তুই বাঁচালি দিদি, আমরা তোর জন্যই অপেক্ষা করছিলাম। তুই না আসলে বিয়ে বাড়িতে ভালো লাগে বল? কদিন পর আমার বিয়ে হয়ে যাবে, তারপর আমি শ্বশুর বাড়ি চলে গেলে তোর সাথে এমনিও আমার কোনো সম্পর্ক থাকবে না। এরকম করে কেন বলছিস রে? দূর পাগলি। যাক, তুই যখন চলে এসেছিস তাহলে আমার আর কোনো চিন্তা নেই। কতদিন তোর হাতের ভালো মন্দ রান্না খাই না, আজকে রাত্রিবেলা তুই আমাদেরকে রান্না করে খাওয়াবি কেমন? কিছুক্ষণ পরে তোর মাসি পিসি সবাই চলে আসবে। এমনিতেই আমার শরীর খারাপ, তাই আমি কিন্তু রান্নাঘরে যেতে পারবো না। মায়ের মুখে এমন কথা শুনি রানীর একটু খারাপ লাগে, কারণ মায়ের বাড়িতে আসা মাত্রই তাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে বলা হয়। কিন্তু রানী মুখে কিছু বলতে পারে না, সে চুপচাপ রান্নাঘরে গিয়ে সবার জন্য ভালো মন্দ খাবার রান্না করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই রানীর বড় মাসি পিসি সবাই চলে আসে। তারা প্রিয়ার বিয়ে উপলক্ষে অনেক আনন্দ করে, নাচানাচি করে। কিছুক্ষণ পর রান্না বান্না হয়ে গেলে রানী সবাইকে খাবার দাবার পরিবেশন করে। যাক বাবা পার্বতী, তুই বেঁচে গেলি, কারণ তোর বড় মেয়ে চলে এসেছে। এখন তোর আর কোনো চিন্তা নেই, ও বিয়ে বাড়ির সব কাজ সামলে নেবে। তোকে আর আলাদা করে চাকরানি রাখতে হবে না। এমনিতেও শ্বশুর বাড়িতে গিয়ে আরাম পেয়ে বেশ ভালোই গতর বানিয়েছে, তাই এখন তোর বাড়িতে এসে একটু খাটাখাটনি করুক না। এমন কথা শুনে রানীর খুব খারাপ লাগে, কারণ রানী খুব ভালো মতোই বুঝতে পারে তার মা তাকে ইচ্ছাকৃতভাবে বাড়ির কাজকর্ম করানোর জন্যই আগে আগে বাড়িতে আসার কথা বলে। দেখতে দেখতে এভাবে দু একদিন কাটে, কিন্তু এখন রানীকেই গোটা বিয়ে বাড়ির দায়িত্ব পালন করতে হয়। এমনকি রান্নাঘরের সব বড় বড় বাসনপত্র তাকেই মাজতে হয়। আমি শ্বশুর বাড়িতে অনেক আরামে থাকি, কারণ আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে যখন প্রথম বিয়ে হয়েছিল, মানে আমার ননদের বিয়ে হয়েছিল, তখন কেউ আমাকে দিয়ে একটাও কাজ করায়নি। আর আজকে আমার বিয়ের পর মায়ের বাড়িতে এসে শুধুমাত্র আমার বোনের বিয়ের জন্য চাকরানির মতো আমাকে খাটতে হচ্ছে। আসলে কিছুদিন আগেই রানীর ননদ শিলার বিয়ে হয়। তখন কিন্তু রানী তার শ্বশুর বাড়িতে অনেক আনন্দ করে। শিলার বিয়ের সময় যখন বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে, তখন রানী রান্না করবে বলে আগেই রান্নাঘরে চলে যায়। কিন্তু এ কি বৌমা, তুমি রান্নাঘরে কি করছো? আমার মেয়ে শপিং করতে যাবে, যাও তুমি ওর সাথে শপিং করে এসো, তারপর পার্লারে গিয়ে নিজের রূপচর্চা করবে। তা না করে তুমি এখন রান্নাঘরে এসেছো কেন? না মা, বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে, আমি যদি রান্না বান্না না করি তাহলে সবাইকে সময় মতো খেতে দিতে পারবো না। আমার মেয়ের বিয়েতে রান্না বান্না করার জন্য আমি আলাদা করে রাঁধুনি রেখেছি, তাই তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি শুধুমাত্র আনন্দ করবে। শাশুড়ি মায়ের কথা শুনে রানী খুবই খুশি হয়, তাই সে তখনই ননদের সাথে শপিং করতে চলে যায়। তারা দুজনে দামি দামি শাড়ি, জামা কাপড়, গহনাগাটি কেনে। এমনকি শিলা তার বৌদিকে পার্লারেও নিয়ে যায়। বৌদি, তুমিও আমার মতো চুলে কালার করিয়ে নাও, আর হ্যাঁ, তুমি কিন্তু ফেসিয়াল করবে, তারপর চুলটা একটু কাটিয়ে নেবে, কেমন? না না, এসব কিছু করার দরকার নেই, আমি যেমন আছি তেমনই ভালো। আর বিয়ে তো তোমার, তাই আমি সাজবো না।
না বৌদি, তোমাকে না সাজিয়ে নিয়ে গেলে মা কিন্তু খুব বকবে। আর তাছাড়া তোমার বিয়ের পর এটাই কিন্তু আমাদের বাড়িতে প্রথম বিয়ে। তোমাকে সাজানোর জন্য মা আমাকে আলাদা করে 10,000 টাকা দিয়ে পাঠিয়েছে। এই বলে শিলা সেই পার্লারে তার বৌদিকে সুন্দর করে রূপচর্চা করিয়ে দেয়। আর এসব কথা হঠাৎ করে মনে পড়লেই রানীর চোখে জল চলে আসে। দিদি, আমি আর মা পার্লারে যাচ্ছি, একেবারে মেহেন্দি পরে বাড়ি ফিরবো। কিছুক্ষণ পর আমার বান্ধবীরা আসবে, তাই তুই কিন্তু ওদের চা জল খাবার খেতে দিবি। আর হ্যাঁ, তুই শ্বশুর বাড়ি থেকে যে শাড়ি গহনাগুলো নিয়ে এসেছিস ওগুলো কিন্তু বার করে আমাকে দিয়ে দিস, কারণ ওগুলো আমার খুব পছন্দ হয়েছে। আমি আমার গায়ে হলুদে মেহেন্দির অনুষ্ঠানে ওগুলো পরবো, বুঝেছিস? আলাদা করে আমি আর কিছু শপিং করব না। এই বলে প্রিয়া এবং তার মা দুজনে পার্লারে চলে যায়। কিন্তু রানী এদিকে সারাদিন বাড়ির কাজকর্ম করে। প্রিয়ার বান্ধবীরা বাড়িতে এলে রানী তাদেরকে একা হাতে খাবার খেতে দেয়। আত্মীয় স্বজনরা সারাক্ষণ বাড়িঘর নোংরা করে রাখে, সেগুলো রানীকেই পরিষ্কার করতে হয়। কিন্তু রানীর শাশুড়ি মা যখন তাকে ফোন করে তখন রানী সেই ব্যাপারে তার শাশুড়ি মাকে কিছু বলতে পারে না। বোনের বিয়েতে আনন্দ করতে গিয়ে আমাদের তো ভুলেই গেছো বৌমা। সারাদিন একটুও ফোন করো না, আমি ফোন করলেও তো ফোন ধরো না। না মা, আসলে এখানে সবাই অনেক আনন্দ করছে, নাচ করছে, আমিও খুব আনন্দ করছি। একটু আগেই তো পার্লার থেকে ঘুরে এলাম, অনেক শপিং করছি তো, তাই আর ফোন করার কথা মনে ছিল না। আপনি কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে, তোমাকে এটাই বলার ছিল, আমার মেয়ের বিয়ের ফটো অ্যালবাম চলে এসেছে। আমরা একসাথে যেই ফটোগুলো তুলেছিলাম সেগুলো আমি ল্যামিনেশন করে বাঁধিয়ে নিয়েছি। তুমি ফিরে আসলে তোমাকে দেখাবো। এই কথা শুনে রানী খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই রানীর একমাত্র বোনের মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়। প্রিয়া তার বাড়ির লোকেদের সঙ্গে ফটো তুলতে শুরু করে দেয়। কিন্তু রানী যখন ফটো তুলতে যায় তখন, এই দিদি, আমি কিন্তু আমার বাড়ির লোকেদের সঙ্গে ফটো তুলছি, তুই ভুলে যাস না। তুই কিন্তু এখন এই বাড়ির মেম্বার নোস। তুই প্লিজ ফটো ফ্রেম থেকে বেরিয়ে যা। আর তোকে আমাদের সঙ্গে কিন্তু মোটেই মানাচ্ছে না। আমি তোর দিদি হই প্রিয়া, তুই আমার সঙ্গে এরকম ভাবে কথা বলিস না। তোর বিয়ে আর তোরা আমাকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছিস, এখন আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছিস কেন? আমার সাথে একটা ফটো পর্যন্ত তুলতে পারবি না বলছিস? দেখ রানী, আজকে আমার মেয়ের মেহেন্দি অনুষ্ঠান, তাই তুই কিন্তু আমার মেয়ের মুডটা নষ্ট করে দিস না। তোকে ওর সাথে ফটো তুলতে হবে না। তুই তো একটা ভালো জামাও পরিসনি, সারাদিন তো রান্নাঘরেই আছিস। এমন কথা শুনে রানীর খুব খারাপ লাগে আর সে সোজা রান্নাঘরে চলে যায়। অন্যদিকে বিয়ে বাড়িতে সবাই নাচানাচি করে আনন্দ করে, কিন্তু রানী সবাইকে শরবত বানিয়ে খাওয়ায়। এরই মাঝে রানীর তার ননদের মেহেন্দির অনুষ্ঠানের কথা মনে পড়ে। ঝুমা, তুমি আমাকে যেমন মেহেন্দি পরিয়ে দিয়েছো, আমার বৌদির হাতেও কিন্তু ঠিক সেরকমই মেহেন্দি পরিয়ে দেবে, কারণ বৌদি মেহেন্দি পরতে খুব ভালোবাসে। আর হ্যাঁ, বৌদির পায়েও কিন্তু মেহেন্দি পরিয়ে দিও। এই যে ফটোগ্রাফার দাদা, আমার আর আমার বৌদির ভালো করে ফটো তুলে দাও তো। তোমার মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে, কোথায় তুমি একা ফটো তুলবে তা নয়, তুমি আমার সাথে ফটো তুলবে কেন? কিছুদিন পরে আমি এখান থেকে চলে যাব, তাই আমি চাই তোমাদের সবার সাথে অনেক অনেক আনন্দ করতে। আমার বিয়ের পর মা যখন ফটোগুলো পাবে তখন লেমিনেশন করে বাঁধিয়ে রাখবে। আর তুমি কিন্তু আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। তোমার বিয়ের পর আমাদের বাড়িতে এটাই প্রথম বিয়ে, তাই তোমার সাথে ফটো না তুললে হবে বলো? এভাবেই রানীর মায়ের বাড়ির বিয়ে এবং শ্বশুর বাড়িতে বিয়ের মধ্যে অনেক তফাৎ দেখতে পাওয়া যায়। রানীর বিয়ের পর তার মায়ের বাড়িতে এটাও প্রথম বিয়ে, কিন্তু রানী বুঝতে পারে যে শ্বশুর বাড়ির মতো আনন্দ আর কোথাও নেই। এমনকি রানীর যখন বিয়ে হয় তখন তার ধুমধাম করে বিয়ে দেওয়া হয়নি। এটাই তার মায়ের বাড়িতে প্রথম সবথেকে বড় বিয়ে। দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন গায়ে হলুদের দিন। প্রিয়া তার দিদির হাতে হলুদ পর্যন্ত মাখতে চায় না। দিদি, বিয়ের আগে তোর হাতে কিন্তু স্কিন ডিজিজ ছিল, তুই কিন্তু ওই হাত দিয়ে আমার গায়ে হলুদ মাখাস না। আমার গায়ে যদি রোগ হয়ে যায় তাহলে কিন্তু বিয়ের পর সমস্যা হবে। আমি আমার ননদের গায়ে এই হাত দিয়েই হলুদ দিয়েছি, ওর গায়ে কোনো সমস্যা হয়নি, তাই তোর গায়েও কোনো সমস্যা হবে না বোন। রানী এই কথা বললে প্রিয়া কোনো কথা শুনতে চায় না। তারা রানীর সঙ্গে খারাপ ব্যবহার করে। আর ঠিক এমন সময় হঠাৎ করে রানীর শাশুড়ি মা তিয়াশা দেবী সেখানে এসে উপস্থিত হয়। তিয়াশা দেবীকে দেখে প্রিয়া এবং তার মা পার্বতী দেবী একেবারে অবাক হয়ে যায়, কারণ তারা তখন তিয়াশা দেবীকে সেখানে প্রত্যাশা করেনি।
বৌমা, আমি এখন বুঝতে পারছি যে তুমি আমাকে ফোনে মিথ্যা কথা বলছিলে, আর আমি কিন্তু তোমার গলা শুনেই বুঝতে পেরেছিলাম তোমার সঙ্গে এই বাড়িতে খারাপ ব্যবহার করা হচ্ছে, তাই আমি এখানে চলে এসেছি। এই চুপ করুন তো, বেশি আদিক্ষেতা দেখাবেন না। একটা অনাথ মেয়ে, তার জন্য আবার বেশি বাড়াবাড়ি। আমার দিদি যখন মারা গিয়েছিল তখন আমি ওর মেয়েকে আশ্রয় দিয়েছিলাম, তাই রানীর উপর আপনাদের থেকে আমাদের বেশি অধিকার আছে। আমি যদি ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে একে মানুষ না করতাম তাহলে আপনারা ওকে পেতেন না। আসলে অনেক ছোটবেলাতে রানীর মা মারা যায়, আর রানীর বাবাও তাকে দেখতে চায় না, তাই রানীর এক মাসি তাকে সঙ্গে করে নিয়ে যায়। পার্বতী দেবী খুবই অলস প্রকৃতির মহিলা ছিল, তাই রানীকে সে নিজের বাড়িতে চাকর বানিয়ে রেখে দেয়। রানী যখন বড় হয়ে ওঠে তখন তার সাথে খুবই দুর্ব্যবহার করা হয়। পার্বতী দেবী নিজের মেয়েকে একেবারে তুলোই করে মানুষ করে, কিন্তু রানীর প্রতি সে সবসময় অন্যায় করে থাকে। প্রিয়া, তোর বাবাটা যেন বেশি বিদেশে বসে বসে এই ফালতু মেয়েটার জন্য বিয়ের সম্বন্ধ দেখছে। ওকে দেখে নাকি আবার পাত্রপক্ষের খুব পছন্দ হয়েছে। ভালোই হয়েছে, বাদ দাও তো। এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও, কারণ বেকার বেকার এর পেছনে টাকা খরচা করে কোনো লাভ নেই। ওর তো একটা খাওয়া খরচা আছে, তাই ওকে ওর শ্বশুরবাড়ির লোকেরা পুষবে। ওর বিয়ে নিয়ে কোনো ব্যবস্থা করার দরকার নেই, সাধারণ একটা রেজিস্ট্রি করে এখান থেকে বিদায় দিলেই শান্তি। এভাবে প্রিয়া এবং তার মা দুজনে মিলে রানীকে এক কাপড়ে বাড়ি থেকে বিদায় দেয়। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে রানী অনেক সুখ পায়, আর যা দেখে রানীর মায়ের বাড়ির লোকেরা হিংসায় জ্বলতে থাকে। সেই জন্য প্রিয়ার বিয়ের আগেই ইচ্ছাকৃতভাবে রানীকে তারা তার মায়ের বাড়িতে ডাকে, আর রানীকে ভীষণ বাজে রকম ভাবে অপমান করে। কিন্তু তিয়াশা দেবী কিছুতেই বৌমার অপমান মেনে নিতে পারে না। সে তখনই তার বৌমাকে নিয়ে বাড়িতে ফিরে যায়। সেদিনের পর থেকে রানী তার মায়ের বাড়ির পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। রুক্মিণী দেবী তার দুই ছেলে ও বৌমার সঙ্গে বাস করত। বড় ছেলে রাজেশের বউ ছিল মেঘনা, আর ছোট ছেলে সুরেশের বউ হলো প্রীতি। মেঘনা শহরের শিক্ষিত, চালাক চতুর, স্মার্ট একটি মেয়ে ছিল। অন্যদিকে প্রীতি গ্রামের সহজ সরল অশিক্ষিত মেয়ে ছিল। সে সহজ সরল হওয়ার পাশাপাশি খুবই বোকা ছিল। মাঝে মধ্যেই সে বাড়িতে নানান রকমের বোকামি করে বসতো। অন্যদিকে মেঘনা খুবই স্মার্ট হওয়ায় সবই কাজকর্ম সে খুবই ভালো মতো করতে পারত। তাই রুক্মিণী দেবী তার ছোট বৌমা প্রীতিকে নিয়ে মাঝে মধ্যেই খুবই বিরক্ত হয়ে উঠত। একদিন রুক্মিণী দেবী তার দুই বৌমাকে বলে, এই যে বড় বৌমা, ছোট বৌমা, আজকে দুপুরে আমাদের বাড়িতে আমার এক দূর সম্পর্কের দাদা আর বৌদি আসবে। তোমরা দুজনে ওদের জন্য ভালো ভালো খাবার রান্না করে রাখো। আর এই যে ছোট বৌমা, কোন রকমের বোকামি যেন না হয় বলে দিলাম। বড় বৌমা তোমাকে যা যা করতে বলবে তুমি শুধু তাই করবে, তুমি নিজে পাকামি মেরে কিছু করতে যাবে না। ঠিক আছে মা, দিদি যা বলবে আমি তাই করব। চলো দিদি, রান্নাঘরে যাই। এই বলে দুই বৌমা রান্নাঘরে গিয়ে রান্না করা শুরু করে। এই ছোট, এই নে, এই পালং শাকের আটিগুলো ধর, আর দেখ ওখানে আলু রাখা আছে। খারাপ শাকগুলো বেছে নিয়ে কেটে ফেল, ছোট ছোট কুচি করে কাটবি। পালং শাক আলু ভাজা করব। আমি ততক্ষণে চাল ধুয়ে ভাতটা চাপিয়ে দিই। মেঘনার কথা শুনে প্রীতি শাকগুলো কাটতে শুরু করে। কিছুক্ষণ পর, এই এটা তুই কি করছিস? তুই বেছে বেছে খারাপ শাকগুলো কাটছিস কেন? আর ভালো শাকগুলো কি করেছিস? তুমি তো বললে খারাপ শাকগুলো বেছে নিয়ে কেটে ফেল। আমি তো সেই জন্য বেছে বেছে এই খারাপ শাকগুলো নিয়েছি, আর বাকি শাকগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছি। তুমি তো বললে খারাপ শাকগুলো কাটতে, তুমি কি বলেছো ভালো শাকগুলো কেটে রাখতে? আরে মূর্খ, তুই কিন্তু মাঝে মধ্যে অতিরিক্ত বোকামি করে ফেলছিস। তুই কি বাংলা কথাও বুঝিস না? না না, আমি তো শুধু বাংলা কথাটাই বুঝি। আমি তো স্কুলে যাইনি, পড়াশোনা করিনি, সেই জন্য আমি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা শিখতেও তো পারিনি। আর শাশুড়ি মা তো আমাকে বলেই দিল যে তুমি যা বলবে আমি যেন তাই করি। আমি তো তোমার কথা শুনেই কাজ করছি। আমার মনে হয় না তুই স্কুলে গেলে অন্য কোনো ভাষা শিখতে পারতিস। ছাড়, তোকে কিছু করতে হবে না, তুই এখানে চুপ করে বসে থাক, কোনো কথা বলবি না বলে দিলাম। মেঘনা প্রীতির উপর রাগ করে একা একাই সমস্ত রান্নাবান্নাগুলো সেরে ফেলে। কিছুক্ষণ পর অতিথি এসে উপস্থিত হয়। এসো এসো বিক্রম দাদা, চম্পা বৌদি, তোমরা কেমন আছো বলো? এই যে দেখো আমার বড় বৌমা, আর এটা ছোট বৌমা। হ্যালো আন্টি, হ্যালো আঙ্কেল, আসুন আসুন, ভেতরে আসুন।
প্রীতি অতিথিদের সঙ্গে কোনো কথা না বলে দৌড়ে বাথরুম থেকে এক বালতি জল নিয়ে আসে। তাকে জল আনতে দেখে মেঘনা ও তার শাশুড়ি মা অবাক হয়ে যায়। আপনারা আসুন আসুন, দয়া করে ভেতরে আসুন, আমি জল এনেছি। আমাদের বাড়িতে আপনাদের স্বাগত জানানোর জন্য আমি নিজের হাতে আপনাদের পা ধুইয়ে দেব। দয়া করে আপনারা আপনাদের পা দুটো এগিয়ে দিন। প্রীতির কথা শুনে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে যায়। আরে বৌমা, তুমি কি বলছো? তুমি এদের পা ধুইয়ে দেবে কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ সেটাই তো, আমাদের পায়ে কি ময়লা লেগে আছে নাকি তুমি আমাদের পা ধুইয়ে দেবে বলছো? আর বাইরে থেকে এলে হাত পা ধুতে হয় সেটা ঠিক আছে, কিন্তু তোমাদের বাড়িতে কি বাথরুম নেই যে এভাবে বালতিতে করে জল নিয়ে এসেছো? আর জল এনেছো ঠিক আছে, তুমি নিজে থেকে পা ধুইয়ে দেবে কেন? আরে বাবা, এটা তো সম্মান জানানো। আমি আপনাদের সম্মান জানানোর জন্যই পা ধুইয়ে দেব বললাম। আসলে আমাদের গ্রামে অতিথিদের স্বাগত জানানোর জন্য এটা করা হয়। আরে বৌমা, এটা তোমার গ্রাম নয়, এটা শহর। শহরে এরকম মূর্খদের মতো কাজকর্ম কেউ করে না। বড় বৌমা, যাও একে ভেতরে নিয়ে যাও আর এনাদের জন্য খাবার নিয়ে এসো। রুক্মিণী দেবীর কথা শুনে মেঘনা প্রীতিকে নিয়ে রান্নাঘরে চলে যায়। তারা দুজনেই অতিথিদের জন্য খাবার নিয়ে আসে। এই নিন, আপনারা খাওয়া শুরু করুন, আর কিছু প্রয়োজন পড়লে বলবেন। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। বাইরে থেকে এলাম তো, খুব গরম হচ্ছে আর কি। আসলে মোটা মানুষ তো, আর মোটা মানুষদের শীতকালেও তো আবার গরম লাগে, জানেনই তো। আমার জন্য বরং এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে এসো। দিদি দাঁড়াও, আমি শরবত করে নিয়ে আসছি। তুমি সকাল থেকে অনেক কাজ করেছো, তুমি বসো, আমি যাচ্ছি। এই বলে প্রীতি রান্নাঘরের দিকে চলে যায়। হে উপরওয়ালা, রক্ষা করো। আজকে সকালেই তো ফ্রিজটা খারাপ হয়ে গেছে। জানি না ছোট বৌমা এবার কি কাণ্ড ঘটাবে। ঠান্ডা জল পাবে কোথায়? এ বাবা, আমাদের ফ্রিজ তো খারাপ হয়ে গেছে, এবার আমি জল ঠান্ডা করব কি করে? হ্যাঁ, আইডিয়া। আমাদের বাড়িতে যখন কারেন্ট থাকে না, আমরা তো তখন হাত পাখা দিয়ে নিজেদেরকে হাওয়া করি, যাতে আমাদের গরম না লাগে। আমি তাহলে শরবতে হাওয়া করব, শরবতটাও তাহলে ঠান্ডা হয়ে যাবে, ফ্রিজের আর দরকারই পড়বে না। এই বলে প্রীতি নরমাল জল দিয়ে শরবত তৈরি করে এবং হাত পাখা দিয়ে শরবতের গ্লাসে অনবরত হাওয়া করতে থাকে। কিছুক্ষণ পর সেই শরবতের গ্লাসটা বিক্রম বাবুকে দিয়ে বলে, এই নিন, এই গ্লাসটা একবার ধরুন তো। আমি অনেকক্ষণ ধরে হাওয়া করেছি, কিন্তু শরবতটা এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি, আরো অনেকক্ষণ হাওয়া করতে হবে। এই যে, আমি হাত পাখাটাও এনেছি, আপনি ধরে রাখুন। হ্যাঁ, আমি আরো একটু হাওয়া করে দিচ্ছি। এই বলে প্রীতি শরবতের গ্লাসে আবার হাওয়া দিতে শুরু করে। প্রীতির কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। আরে আরে বৌমা, এটা তুমি কি করছো? তুমি শরবতের গ্লাসে এরকম ভাবে হাওয়া দিচ্ছ কেন? কি আপত্তি তোমার? মা, আমাদের তো ফ্রিজ খারাপ হয়ে গেছে, জল ঠান্ডা হবে কিভাবে? জানেন না, আমাদের যখন কারেন্ট থাকে না, তখন আমরা হাত পাখা দিয়ে নিজেদেরকে হাওয়া দিই, তখন আমাদের গরম লাগে না। আমি সেই জন্য এই গরম শরবতকে হাওয়া দিচ্ছি, যাতে শরবতটা ঠান্ডা হয়ে যায়। দিদি, এ কেমন বোকা মেয়েকে ধরে এনেছো? সত্যি তোমার বৌমা একেবারে রত্ন। আচ্ছা, এবার আমরা খাওয়া শুরু করি। এই বলে বিক্রম বাবু ও তার স্ত্রী খাওয়া শুরু করে। তারা কিছুক্ষণের মধ্যেই সমস্ত খাবার সাবর করে দেয়। তারা বাড়ির অন্যান্য সদস্যদের জন্য বানিয়ে রাখা খাবারও খেয়ে ফেলে। এই দেখে রুক্মিণী দেবী তার বড় বৌমা মেঘনার কানে কানে বলে, বড় বৌমা, এদেরকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করতে হবে, না হলে কিন্তু এরা খাবারের সাথে সাথে আমাদেরকেও খেয়ে ফেলবে। এরা দুজনেই পেটুক, আর ছোট বৌমা এদের সামনে যা বোকামি করছে, এরা এখানে থাকলে জানি না আর কি কি কাণ্ড ঘটাবে। তারপর বাড়ি গিয়ে এরা আমাদের ব্যাপারে সবসময় দুর্নাম করবে। দাঁড়ান দাঁড়ান, আপনি চিন্তা করবেন না, আমি কিছু একটা করছি। আচ্ছা, বলছি যে আপনারা বাড়ি কখন যাবেন? না মানে আপনারা কিসে করে যাবেন সেটাই জিজ্ঞাসা করছি আর কি। না না, আমরা বাড়ি যাব না তো, আমরা তো এখানে এক সপ্তাহের জন্য থাকতে এসেছি। তুমি তো দেখছি আমাদের তাড়ানোর জন্যই ব্যস্ত। মাত্র এক সপ্তাহের জন্য এসেছেন? ই বাবা, এত অল্প দিন থাকলে কিভাবে হবে? এই তো এলেন, আর এখনই চলে যাওয়ার কথা বলছেন। আপনাদেরকে কিন্তু 1 মাস থাকতে হবে, না হলে কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে যেতেই দেব না। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি চিন্তা করছো কেন? তুমি যখন একবার বলে দিয়েছো, তখন আমরা 1 মাস থেকেই যাব। ঠিক আছে, আপনারা থাকবেন বলছেন, থাকুন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের বাড়িতে একটা সমস্যা আছে। আমাদের বাড়িতে ভূতের বসবাস শুরু হয়েছে। যারা খাবারের প্রতি লোভ করে, তাদেরকে ভূত ধরে অনেক মারধর করে। কালকে রাতে আমাকে আর আমার শাশুড়ি মাকে ভূত অনেক মেরেছে।
কারণ কালকে আমাদের বিরিয়ানি খাওয়ার খুব লোভ হচ্ছিল। কি তুমি সত্যি বলছো? তোমাদের বাড়িতে ভূত আছে? আমার না ভূতের খুব ভয় লাগে। হ্যাঁ দিদি, তুমি এসব কি বলছো? আমাদের বাড়িতে ভূত কবে এলো? প্রীতি আরো কিছু বলতেই যাচ্ছিল, মেঘনা তাড়াতাড়ি করে তার মুখের মধ্যে আপেল দিয়ে দেয়। তুই বেশি কথা বলিস না, এই নে আপেল খা আর মুখটা বন্ধ রাখ। তোমাদের মনে যদি কোনো রকমের লোভ লালসা না থাকে তাহলে তোমরা এখানে থাকতে পারো, কোনো অসুবিধা নেই, ভূত তোমাদের কিচ্ছু করবে না। না না, আমরা এখানে থাকবো না। আসলে আমরা তো এখানে খাবার লোভেই থাকবো বলে এসেছিলাম। আমরা আজকেই বাড়ি চলে যাচ্ছি। চলো গিন্নি, বাড়ি চলো। এই বলে তাদের অতিথি বাড়ির দিকে রওনা দেয়। সাবাস বড় বৌমা, তোমার মাথায় তো দেখছি ভালোই বুদ্ধি আছে। এরকম শহরের মানুষজন যে ভূতের ভয় পায় আমার তো জানাই ছিল না। আর বোকা বৌমার জন্য আমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। কি জানি কবে যে উপরওয়ালা তোমার মাথায় একটু বুদ্ধি জ্ঞান দেবে। তুমি তো বড় বৌমাকে দেখেও কিছু শিখতে পারো। বড় বৌমার মাথায় কত বুদ্ধি, আর তোমার মাথায় শুধু গোবর পোড়া। এইভাবেই সময় অতিবাহিত হতে থাকে। প্রীতি প্রায় প্রত্যেক দিনই নানান রকমের বোকামি করেই থাকতো, আর তার শাশুড়ি মায়ের কাছে বকা শুনতো। একদিন বড় ছেলে রাজেশ মেঘনাকে বলে, মেঘনা, টেবিলের উপরে এই ডকুমেন্টগুলো রাখা ছিল, আর এই ডকুমেন্টসগুলো দুমড়ে মুচড়ে গেল কিভাবে? কে হাত দিয়েছিল এগুলোতে? এগুলোর এমন অবস্থা হলো কিভাবে? আর বলো না, আমাদের পাশের বাড়ির বুলটির বাচ্চা মেয়েটা এসেছিল সকালবেলা। ও খেলা করতে করতে এই ডকুমেন্টস গুলো সব নষ্ট করে দিয়েছে। তুমি দাঁড়াও, আমি এই ডকুমেন্টগুলো বিছানার তলায় রেখে দিচ্ছি। দেখবে কাল সকালে একদম সোজা হয়ে যাবে, একদম আগের মতো হয়ে যাবে। এই বলে মেঘনা ডকুমেন্টস গুলো বিছানার নিচে রেখে দেয়। এই দেখে প্রীতি মনে মনে ভাবে, বাহ, দিদির মাথায় তো সত্যি অনেক বুদ্ধি আছে। শাশুড়ি মা ঠিকই বলে, দিদিকে ফলো করা দরকার। এবার থেকে আমি দিদিকে ফলো করে সব কাজ করব। পরের দিন ছোট ছেলে সুরেশ প্রীতিকে বলে, প্রীতি, এই শার্টটা তুমি কেমন ভাবে আলমারির মধ্যে গুটিয়ে রেখে দিয়েছিলে কেন? এরকম গুটিয়ে থাকা শার্ট পরে বাইরে বেরোনো যায় নাকি? তুমি তাড়াতাড়ি শার্টটা আয়রন করে দাও, আমি একটু পরে এটা পরে বাইরে বেরোবো। ঠিক আছে, তুমি দাও, আমি এখনই শার্টটা ঠিক করে দেব। তুমি যাও, স্নান করে এসো। প্রীতি সুরেশের শার্ট তাদের বিছানার নিচে রেখে দেয় এবং বিছানার উপর বসে পড়ে। হ্যাঁ, এইভাবে বেশি করে চাপ দিলে জামাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর সেখানে সুরেশ আসে। কি হলো? তোমাকে শার্ট প্রেস করতে বলেছিলাম যে, করেছো না করনি? আর এরকম ভাবে আরামসে বসে আছো, কি ব্যাপার? বাড়িতে কাজকর্ম নেই নাকি তোমার? আমি তো কাজই করছি। আমি তোমার শার্টটা সোজা করছি। বিছানার নিচে তোমার শার্ট রেখে দিয়েছি, দেখবে আর গুটিয়ে থাকবে না। তোমার জামাটা একদম নতুন হয়ে যাবে। কি, বিছানার নিচে তুমি সব রেখেছো? তোমার কি মাথা খারাপ নাকি? কই দেখি, ওঠো তাড়াতাড়ি, ওঠো ওঠো। এ বাবা, আমার জামাটার কি অবস্থা করলে তুমি! তুমি তো এটা আরো খারাপ করে দিয়েছো। এরকম ভাবে কেউ কখনো শার্ট প্রেস করে নাকি? কে বলেছে করে না? হ্যাঁ, আমি তো কালকেই দিদিকে দেখলাম বিছানার নিচে কাগজপত্র রাখতে। কাগজপত্রগুলো একদম গুটিয়ে ছিল, দুমড়ে মুচড়ে গিয়েছিল জানো। বিছানার নিচে রাখতেই সব একেবারে সোজা হয়ে গিয়েছিল। সেই জন্যই তো আমি দিদির মতোই। চুপ করো, বোকামির একটা সীমা থাকা দরকার। সরো এখান থেকে, পুরো মুডটাই নষ্ট করে দিলে। সুরেশের চেঁচামেচির আওয়াজ শুনে সেখানে বাড়ির বাকি সদস্যরাও চলে আসে। প্রীতির বোকামি দেখে সবাই তাকে অনেক কথা শোনায়। প্রীতিকে অনেক বকাবকি করার পর সবাই যে যার মতো কাজে লেগে পড়ে। রুক্মিণী দেবী সকলের জন্য পকোড়া ভাজতে শুরু করে। পকোড়া ভাজতে গিয়ে তার হাতে অনেকটা গরম তেল এসে পড়ে। সে চিৎকার করে ওঠে, ওরে বাবা রে, আমার হাত পুড়ে গেল রে বাবা, মরে গেলাম। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমার হাত পুড়ে গেছে। এ বাবা, আপনার হাত পুড়ে গেল কিভাবে? তাড়াতাড়ি আসুন, হাতটা জলের মধ্যে চুবিয়ে রাখুন, আরাম পাবেন। আর আমি ডাক্তারকে ফোন করে দিচ্ছি। আরে না না দিদি, হাতে তেল পড়েছে, হাত পুড়ে গেছে। জলের মধ্যে হাত দিলে হাতে ফোসকা পড়ে যাবে। হাতে জল দিও না। আমি এক কাজ করছি, আমি আলু কেটে মায়ের হাতের উপর দিয়ে দিচ্ছি, দেখবে জ্বালা যন্ত্রণা খুব তাড়াতাড়ি কমে যাবে। দেখ, এখন কিন্তু বোকামি করার সময় নয়। ঠান্ডা জলে হাত দিলে শাশুড়ি মা আরাম পাবেন। তুই আবার নতুন করে কি বোকামি শুরু করেছিস? আমি বোকামি করছি না দিদি, আমাকে আমার কাজ করতে দাও। তুমি ডাক্তারকে ফোন করো। এই বলে প্রীতি একটা আলু নিয়ে পাতলা পাতলা করে কেটে তার শাশুড়ি মায়ের হাতের উপর রেখে দেয়। এর ফলে কিছুক্ষণের মধ্যেই তার শাশুড়ি মা হাতের জ্বালা যন্ত্রণা থেকে খুবই আরাম পায়। কিছুক্ষণ পর সেখানে ডাক্তার আসে। আপনার হাত তো অনেকটাই পুড়ে গেছে। যাক, ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করে খুবই ভালো করেছেন। আলু কেটে হাতে না দিলে হাতে ফোসকা পড়ে যেত, যার ফলে আরো বিপদ হতো। আর হাত জলের মধ্যে না দিয়ে আরো ভালো করেছেন।
ডাক্তার রুক্মিণী দেবীকে কিছু ওষুধ এবং মলম লিখে দিয়ে চলে যায়। ছোট বৌমা, আমরা সব সময় তোমাকে বোকা বোকা বলতাম, কিন্তু তুমি বোকা নও, আসলে তুমি সহজ সরল। সবাই যে সব কাজে পারফেক্ট হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি আমাদের ক্ষমা করো, আমরা তোমাকে মানিয়ে নিতে পারিনি। হ্যাঁ ছোট, তুই আমাকেও ক্ষমা করে দিবি। আসলে আমরা সব সময় তোকে বোকা বলি। তুই গ্রাম থেকে শহরে এসেছিস, সবকিছু মানিয়ে নিতে তোর সময় লাগবে। আর আজ থেকে তুই আমার কাছে পড়াশোনা করবি, তাহলে দেখবি তোকে আর কেউ মূর্খ বলবে না। এভাবে সেদিনের পর থেকে প্রীতি তার জায়ের কাছে পড়াশোনা করতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে প্রীতি চালাক হয়ে ওঠে। সে আর কোনো রকমের বোকামি করে না। এভাবে সবাই হাসি খুশি বসবাস করতে থাকে।